তুমি নরম ফুলের গান। পড়াশোনা করার কোনো ইচ্ছেই আমার ছিল না, শুধু মায়ের জন্যে আমি শেষ করতে পেরেছি। আমার এই অর্জনের 90% কৃতিত্ব আমার মায়ের, আর বাকি 10% যায় বাবা, ভাই, বন্ধু আর কিছু মানুষের কাছে, যাদের নাম হয়তো নিতে পারবো না, কিন্তু আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অনেকেই বলেছিল আমাকে দিয়ে পড়াশোনা হবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি শেষ করতে পেরেছি। ফাইনালি আমার কনভোকেশনের সময়টাও চলে এলো। আমি খুব করে চাচ্ছিলাম এই কনভোকেশনটা আমার মাকে উৎসর্গ করতে। আলহামদুলিল্লাহ সেই ইচ্ছেটাও পূর্ণ হচ্ছে। আমি, আমার মা, ছোট ভাই, সাথে ওর স্ত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে গেলাম। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। হয়তো আর কোনোদিন এখানে ফিরবো না, দরকার না হলে হয়তো আর আসবোই না, কিন্তু আমি খুব করে চেয়েছিলাম আমার এই সুন্দর ক্যাম্পাসটা আমার মাকে ঘুরে ঘুরে দেখাতে। এই ভাবনা থেকেই মাকে নিয়ে বের হয়ে গেলাম। এই কনভোকেশনের গাউনটা পুরোপুরি মাকে উৎসর্গ করতে চেয়েছিলাম। মায়ের মুখে একটু হাসি দেখতে চেয়েছিলাম। যেভাবে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছি, সেভাবেই এই গাউনটাও মায়ের হাতে তুলে দিতে চেয়েছিলাম। যেই ক্যান্টিনে আমি খেতাম, সেখানেই মাকে নিয়ে আমি খেতে চেয়েছিলাম। যেসব জায়গায় বন্ধুদের সাথে সময় কাটিয়েছি, খাবার খেয়েছি, ফুচকা খেয়েছি, সেখানে মাকেও একটু রাখতে চেয়েছিলাম। আমার সুন্দর ক্যাম্পাসে মায়ের সাথে হাঁটতে চেয়েছিলাম। আল্লাহর কাছেও কৃতজ্ঞতা, আমাকে সেই সুযোগটা দিয়েছেন। ফাইনালি সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে। মা হাসি খুশি আমার সাথে ক্যাম্পাস দেখছিলেন। মায়ের হাসি দেখে মনে হচ্ছিল পৃথিবীর সকল সুখ মিথ্যে, শুধু এটাই সত্যি। মায়ের হাসি আর তার সুখের চেয়ে দামি কিছুই যেন এই পৃথিবীতে নেই। আসল কনভোকেশনের গল্প এবার শোনাবো। কিছু সময় থাকে, আমরা বুঝতে পারি দিস ইজ ইট, দিস ইজ দি লাস্ট ফেয়ারওয়েল। হয়তো আজকের পর এই মানুষগুলোর সাথে আমার জীবনে কোনো দিন দেখা হবে না। 3 Idiots দেখার পর থেকেই এই জিনিসটি বুঝে গেছিলাম। কনভোকেশন এমন একটি দিন যেদিন এই মানুষগুলোর সাথে দেখা হবে, তারপরে 99% মানুষের সাথে আর কখনোই দেখা হবে না। 1% যাদের সাথে খুব সখ্যতা, যাদের সাথে প্রায় মেলামেশা ছিল, হয়তো তারা জীবনে থাকবে। বাকি সবার সাথে দিস ইজ দি এন্ড। ডে যে লাইফে 99% মানুষের সাথে আজকে আমাদের লাইফের লাস্ট দেখা হবে, এবং জাস্ট 1% যেটা আমার আচরণ হবে। চলুন কনভোকেশনের গল্পটি শুরু থেকে শুরু করি। সকাল সকাল পৌঁছে যাই বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার, যেখানে আমাদের কনভোকেশনের ভেন্যু সিলেক্ট করা হয়েছে। ভেন্যুতে পৌঁছানোর পর পরিচিত মুখগুলোর সাথে দেখা হতে থাকে এবং কনভোকেশন গাউনটা পরে রেডি হয়ে যাই। পরিচিত মুখগুলোর সাথে যখন দেখা হচ্ছিল, প্রত্যেকটা আলিঙ্গন আমাকে বোঝাচ্ছিল এটাই বিদায়। ফাইনালি উপস্থিত হলো রাফাত, যে সেই 1% বন্ধু, হয়তো এরাই আজীবন থেকে যায়। রাফাত যথেষ্ট লেট করায় গেটস ওয়্যার অ্যাবাউট টু গেট ক্লোজড, তাই দ্রুত করে ওকে আমি রেডি করে ফেললাম। আর দেরি না করে সবাইকে নিয়ে ঢুকে পড়ছি ভেতরে। ভেনিউটা এত সুন্দর ছিল, ইউরোপিয়ান একটা ভাইব পাচ্ছিলাম। যখন অপেরা দেখতাম অথবা রয়্যাল আলবার্ট হলের কিছু পারফরমেন্স দেখেছিলাম, অনেকটা ওই রকম মনে হচ্ছিল। খুব সুন্দর একটা সুইটেবল স্পটে মাকে বসিয়ে দিয়েছি, যেন একদম মিডল ফ্রেমে প্রোগ্রামটা উপভোগ করতে পারে। আমরা তখন নিচে নেমে আসি, সবাই একসাথে থাকবো। স্ক্রিনে দেখা যাচ্ছে ছেলেটার নাম শাওন, ও আমার ব্যাচমেট। আমাদের দুজনেরই ইউনিভার্সিটিতে সেদিন প্রথম দিন ছিল। প্রথম দিনে প্রথম ক্লাসেই শাওনকে র্যাক দিয়েছিলাম আমি। দেখতে দেখতে আজকে কনভোকেশন ডে চলে এলো, আর এটা হলো আমার ইউনিভার্সিটি লাইফের দাদ্দ অরি। প্রোগ্রামটি আল কোরআন দিয়ে শুরু হয়ে অনেকের বক্তৃতার শেষে যখন ফাইনালি জাতীয় সঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল মিউজিকটা বাজছিল এবং সবাই দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশনে ছিল। স্ট্যান্ডিং ওভেশনের সময় শুধু আমরা দাঁড়াইনি, শরীরের প্রত্যেকটা লোম সহ দাঁড়িয়ে গিয়েছিল। হোয়াট এ মোমেন্ট! নিচ থেকেও পুরোটা ভেন্যু দেখতে খুবই অ্যামেজিং লাগছিল। কনভোকেশনের
পুরোটা প্রোগ্রাম অনেকগুলো সেগমেন্টে বিভক্ত ছিল। প্রথম সেগমেন্ট মাত্র শেষ হলো। এই পর্বে 1 ঘন্টার একটা বিরতি এবং স্ন্যাক্সের জন্য একটু সময়। ব্রেক টাইম শেষ হলো। ফাইনালি প্রত্যেকের নাম ডেকে হাতে যেই ফাইলটা ধরিয়ে দেয় সেই প্রোগ্রামটা শুরু হয়ে গেল। সাথে আমরা প্রত্যেকের ডিপার্টমেন্ট ওয়াইজ লাইনে দাঁড়িয়ে গেলাম। নেহা খুব একটা থাকে না যদিও, বাট আজকে নেহাকে বেশি করে এভাবেই নাম লিখে সিরিয়ালে দাঁড়িয়ে যেতে হয়। যখন একদম স্টেজের কাছে যাবেন তখন সিরিয়াল ওয়াইজ সবার কাছ থেকে কাগজটি সংগ্রহ করা হবে এবং সে অনুযায়ী নাম ডাকা হবে। ততক্ষণে সময় হয়ে গিয়েছিল অনেক। মা অপেক্ষা করছে কখন আমার টার্ন আসবে। একে একে করে ফাইনালি ইটস মাই টার্ন। দ্যাট টাইম বলা যায় আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গ্লোরিয়াস। আই ফেল্ট লাইক ওয়ার্ড দিয়ে আমি এক্সপ্লেইন করতে পারবো না কেমন অ্যাকচুয়ালি। মাকে তো আমি একদম মিডলে বসিয়ে দিয়েছিলাম। আমি টিচারের হাত থেকে ফাইলটা নেওয়ার পর এটা মায়ের দিকে দেখিয়ে মাকে ফ্লাইং কিস দিচ্ছিলাম। সাথে মনে প্রাণে শুধু একটি কথা, মা এই অর্জন তোমার জন্য। এই মুহূর্তটা আমার জন্য একদম লোমহর্ষক ছিল। এই সময়টাতে আমার নারায়ণগঞ্জের আরেক বান্ধবী ডায়না ওর পরিবারের সাথে আমার মাকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। আমার মা আর ডায়নার মা দুজনকে একসাথে বাড়ি পাঠিয়ে দেই। কোনো শাউট শুনতে পাইনি। আমি শাউট করছি। শাউট করছস? আমি করছস? না, দোস্ত মিথ্যা কথা। আচ্ছা সমস্যা না। ইউ শাউটেড? সমস্যা না। একটা চিল্লান শুনছস না ওটা আমি আমি আরো কিছু শাউট যোগ করে দেবো। আমি এডিটর। আমি করছি। ফাইনালি আমরা ফাইল সংগ্রহ করার পর গালা নাইটের জন্য একটি রিস্ট ব্যান্ড এবং একটি সিল হাতে পেয়ে গেলাম। গালা নাইট শুরু হতে যথেষ্ট সময় হাতে আছে। ওই সময়টাতে যত বেশি সম্ভব সবার সাথে মেমোরি ক্রিয়েট করে রাখবো। দ্যাট ইজ দ্য প্ল্যান। সবাই বলে যে এত এত শুট করোস, তোর ফুটেজ মানে ঠিক আছে সব ব্লগগুলা কোথায়, এগুলো পাবলিশ হয় না কেন? হবে এবারটা হবে, এবারটা হবে। এডিটর পাচ্ছি না এডিট করার জন্য। হবে এবারটা হবে। একটা কথা রাখতে চাই, ইউনোর ভিতরে একটা অ্যাসেট আছে। আমরা কোথাও যদি আটকে যাই, মানুষ তো বিরক্ত হয় যে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না। তারপর ডকুমেন্টেশন প্রবলেম অ্যান্ড কখনো গিয়ে হ্যাসেল করতে হয় না বা বিব্রত করে একটা পরিস্থিতি করতে হয় না। অলওয়েজ উইথ এ স্মাইল। অ্যান্ড আমি একবার ইউরোপে ভর্তির দিন থেকে আজকে কনভোকেশন ডে, বাই চান্স ওনাকে আমি পেয়ে গেছি। অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। উই আর সো হ্যাপি। দিস ইজ দ্য টাইম ফর গালা নাইট। সকল প্রোগ্রাম শেষ পর্যায়ে একটা অঘটন ঘটছে। মেমোরি, আমার যে অ্যাকশন ক্যামেরা ছিল ওইটার মেমোরি হঠাৎ করে ফরম্যাট চাইতেছে। যদি ওটা রিকভার না হয় তাহলে আজকে সারাদিনের ফুটেজের মায়ের অভাব হয়ে যাবে। জাস্ট গালা নাইটে পারফর্মার হিসেবে ছিল চিরকুট। আই ডোন্ট নো কি চিন্তা করে এরা চিরকুট এনেছিল, বাট অনেকেই অনেক এনজয় করছিল। পোলাপান গাইতেছিল, চিল্লাইতেছিল, এটা দেখে আমার ভালো লাগতেছিল। এই কারণে একটু স্টেজের পেছনে আশেপাশে ছিলাম আর কি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি বাহিরের সিঁড়িতে এসে বসেছিলাম। আশেপাশে মানুষ ঘুমাচ্ছে, সেগুলো দেখছিলাম। আই ডোন্ট হেট চিরকুট, বাট অ্যাকচুয়ালি কনসার্টের জন্য আমার চিরকুট ভালো লাগে না। হেডফোনে একা শুনবো, দ্যাটস ওকে। অ্যান্ড সাডেনলি হঠাৎ ম্যাজিক ঘটে যায়। এমন একটি গান বেজে ওঠে যেটা আমি রেজিস্ট করতে পারি না, দৌড়ে চলে যাই হলের ভিতরে। বাকিটা ইতিহাস।
কনভারসেশন এভার। বাবা ভাই আমার কি ভালো লাগছে দেখো। ওদিকে হ্যালো ম্যাম। সো দিস ইজ হাউ মাই ফ্যাসিনেটিং কনভোকেশন স্টোরি এন্ডস। আমি কনভোকেশনে আসতেই চাই নাই থেকে কনভোকেশনে এসে অলমোস্ট সব দুঃখ ভুলে গেছি। বন্ধু জীবনে অনেকবার খাওয়াই দিছস। ইউনিভার্সিটি লাইফের শেষের সময়টাতে আমি অনেক ব্যস্ত সময় পার করেছিলাম। জব, অফিস, বিজনেস এবং ক্লাস সবকিছু মিলে ঝিলে এত ব্যস্ত ছিলাম তো প্রায় সময় রাফাত আমাকে খাওয়াই দিত, আমি বসে বসে ফোন টিপতাম বা ক্লায়েন্ট হ্যান্ডেল করতাম। আমি বাসায় গিয়ে আপলোড দিতে যতক্ষণ লাগে আপলোড তুই ড্রাইভ করে একবার সব মেমোরি কার্ড থেকে তুই পাঠাই দে, এডিট মেডিট আমি করলাম। অ্যাটলিস্ট কনভোকেশনে আমাদেরকে যেই ডিনারটা দিয়েছিল সেটা খুবই ভালো ছিল এবং ভেন্যু যেখানে আমরা বসে খেয়েছিলাম, ডিনার প্লেস ওয়াজ অ্যাবসলিউটলি নাইস। সবকিছু মিলে ঝিলে ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স।